Pebbles Bengali. পক্ষী গণনা। একদিন বাদশার মনে হলো বীরবলের পরীক্ষা নেবেন। বীরবল, আমাদের কাছে নদী, নালা, পাহাড়, মানুষ এর সবেরই গণনা আছে, কেবল এখনো পাখিদের সংখ্যা জানা যায়নি। পাখিদের গণনার ভার আমি তোমায় দিলাম। মনে হচ্ছে বাদশাহ আমার পরীক্ষা নিতে চায়। ঠিক আছে, হয়ে যাক। জাহাপনা, আমি আপনাকে কালকেই জানাবো। দ্বিতীয় দিন বীরবল আকবরের দরবারে হাজির হল। হ্যাঁ, তা বীরবল, তুমি কি পাখি গুনতে শুরু করলে? গুনে ফেলেছি জাহাপনা। আমাদের রাজ্যে 4,000 চড়াই, 10,000 কাক, 5,000 সারস, 6,000 ময়ূর আর 3,450টি পায়রা আছে। ঠিক আছে, আমি এটা মেনে নিতে রাজি, কিন্তু এর থেকে যদি একটাও কম বা বেশি হয় তাহলে তোমার নিস্তার নেই, ঠিক তো? হ্যাঁ, নিশ্চয়ই জাহাপনা। কিন্তু এইটা তো কালকের সংখ্যা ছিল। আজ হয়তো কিছু পাখি উড়ে অন্য রাজ্যে গেছে, বা অন্য রাজ্য থেকে কিছু পাখি উড়ে এখানে এসেছে, বা কিছু পাখি নতুন জন্মেছে বা মরেছে। এই জন্য আমার গণনায় একটু ফারাক তো হবেই। কিন্তু এই ভুলটাকে যদি মেনে নেন তবে আমার গণনা নির্ভুল। বীরবল, তুমি আবার নিজের বুদ্ধির প্রমাণ দিলে। রাগী ঘোড়া। এক ঘোড়া ব্যাপারীর কাছে খুব রাগী একটা ঘোড়া ছিল। একদিন ওই ব্যাপারী ওটাকে বেচতে পাশের গ্রামের উদ্দেশ্যে যাত্রা করল। পথে কিছুক্ষণ ও আরাম করতে বসল। এই, তোমার গাধা এখানে বেঁধো না। আমার ঘোড়া খুব রাগী, ও তোমার গাধাকে মেরে ফেলবে। এটা কি তোমার গাছ? আমি আমার গাধা এখানেই বাঁধবো। লোকটি জেদের বশে গাধাটাকে ওখানেই বাঁধল, আর তারপর ওই রাগী ঘোড়াটা ওর গাধাকে লাথি মেরে ফেলল। এই দেখো, তোমার ঘোড়া আমার গাধাকে মেরে ফেললো। আগে আমায় আরেকটা গাধা এনে দাও, তবেই তুমি এখান থেকে যেতে পারবে। দেখো, আমি তোমাকে আগেই বলেছিলাম, তাও তুমি ওটাই করলে। এটা আমার দায় নয়। ঠিক আছে, তাহলে আমি দরবারে আর্জি জানাবো। দুজনে দরবারে ন্যায় চাইতে বীরবলের কাছে গেল। বীরবল ঠান্ডা মাথায় দুজনের কথা শুনল। তারপর এই লোকটার গাধাকে তোমার ঘোড়াই মেরেছে না? আরে বলো, তুমি কালা না বোবা? কি হলো কি? মহারাজ, আপনি ওর ওপর বিশ্বাস করবেন না। এ তো বোবা কালা হওয়ার নাটক করছে। যখন আমি আমার গাধাকে গাছের সাথে বাঁধছিলাম, তখন এই লোকটাই চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে তোমার গাধাকে এখানে বেঁধো না, বেঁধো না, আমার ঘোড়া একে মেরে ফেলবে। তখন তো এমন করে বলেছিল যেন গাছটা ওরই সম্পত্তি। আপনি একদম বিশ্বাস করবেন না। আচ্ছা, তার মানে এই দাঁড়ালো যে লোকটা তোমায় সাবধান করেছিল, তাও তুমি গাধাটাকে ওই গাছের সাথেই বাঁধলে, আর ও মারা গেল। এর অর্থ তো খুবই সহজ। এই ব্যবসায়ী এর জন্য দায়ী নয়। এবার তুমি যেতে পারো। এই বিচারে লজ্জা পেয়ে লোকটা ওখান থেকে চলে গেল। ছোট রেখা। একদিন আকবর বাদশাহ দরবারে একটি বিচিত্র প্রশ্ন করলেন। কেউ এই রেখাটিকে হাত না লাগিয়েই কি ছোট করে দেখাতে পারো? উনি এই বলে একটি রেখা আঁকলেন। এই রেখাকে হাত না লাগিয়ে কি করে করব এটা? আজ বাদশার হলোটা কি? তখনই বীরবল ওখানে এলো। জাহাপনা, আমি এটা করতে পারবো। ঠিক আছে বীরবল, এবার এই রেখাটিকে ছোট করে দেখাও। বাদশার টানা রেখার পাশে বীরবল ওর চেয়ে লম্বা একটি রেখা টেনে দিল, আর তারপর দেখলেন জাহাপনা, আপনার টানা রেখাটি ছোট হয়ে গেল। বীরবল, দারুণ! তোমার বুদ্ধির তারিফ করতে হয়।
জাদুদণ্ড। একদিন বীরবলের সামনে একটা সমস্যা এলো। মহারাজ, আমার সমস্ত টাকা ও গয়না চুরি হয়ে গেছে। কেবল আপনিই আমার মদত করতে পারেন, আমার জিনিসপত্র ফেরত করাতে পারেন। তুমি কারোর ওপর সন্দেহ করো? উম, হতে পারে আমার চাকরটাই চোর। দ্বিতীয় দিন বীরবল সব চাকরদের ডাকল আর সবার হাতে একটি করে লাঠি ধরালেন। এইগুলো হচ্ছে জাদুদণ্ড। সবাইকে আমি এক একটা লাঠি দেব। যে চুরি করেছে তার লাঠিটা কাল আধা ইঞ্চি লম্বা হয়ে যাবে। সব চাকরদের আলাদা আলাদা ঘরে রাখা হলো। দ্বিতীয় দিন সকালে বীরবল সব লাঠিগুলি খুঁটিয়ে দেখল, ওর মধ্যে একটি লাঠি আধ ইঞ্চি ছোট ছিল। ওই চাকরটিকে প্রথমে ডাকা হলো। চুরি তুমি করেছো, দোষ কবুল করো। হ্যাঁ মহারাজ, আমায় ক্ষমা করুন, আমি দোষ স্বীকার করছি। মহারাজ, আপনি কি করে চিনলেন? এই ছড়িগুলো জাদুদণ্ড না, বা আধা ইঞ্চি বাড়তও না, কিন্তু যে চুরি করেছিল তার ভয় ছিল যে এই লাঠিটা আধ ইঞ্চি বাড়বে, তাই সে এটাকে বাড়ার আগেই কেটে দিল। এর থেকেই আমি বুঝলাম যে আসল চোর ওই লোকটি। প্রদীপের তাপ। একদিন প্রচণ্ড শীতের রাতে বাদশাহ আকবর ও তার চতুর মন্ত্রী বীরবল রাজমহলের পিছনের বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। বীরবল, কি প্রচণ্ড শীত পড়েছে! তোমার কি মনে হয় এরকম শীতে কেউ সারা রাত জলে দাঁড়িয়ে থাকতে পারবে? একদম না জাহাপনা, কিন্তু যদি পুরস্কার রাখা হয় তবে সেই লোভে কেউ হয়তো দাঁড়াতে রাজি হলেও হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি কি এমন কোনো ব্যক্তিকে আনতে পারো? ঠিক আছে জাহাপনা, আমি চেষ্টা করছি। দ্বিতীয় দিন বীরবল নিজের এক গরিব পড়শিকে ডেকে পাঠালো। তুমি কি সারা রাত ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতে পারবে? যদি এটা করতে পারো তাহলে বাদশাহ তোমাকে বিরাট পুরস্কার দেবেন। বলো, পারবে? অবশ্যই, আমি নিশ্চয়ই পারবো। আর সত্যি ওই লোকটা সারা রাত ওরকম ঠান্ডায় জলে দাঁড়িয়ে থাকল। বাদশাহ ওর উপর নজর রাখতে দুটি সৈনিকও নিযুক্ত করেছিলেন। পরের দিন সকালে যখন বাদশাহ ওই গরিব লোকটিকে দেখতে আসলো, আরে অসাধারণ, এই ঠান্ডা জল তুমি সারা রাত সহ্য করলে কি করে? মহারাজ, আপনার মহল থেকে প্রদীপের আলো এখানে আসছিল, ওই আলোর দিকে তাকিয়ে থেকে আমার সারা রাত কেটে গেছে। তার মানে রাজমহলের প্রদীপের উষ্ণতার জন্যই তুমি সারা রাত এই ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতে পারলে। না, তুমি কোনো পুরস্কার পাবে না। বেচারা গরিব লোকটা হতাশ হয়ে ওখান থেকে চলে গেল। কিন্তু যখন বীরবল এই খবরটা পেল, ও সংকল্প করে নিল যে যেমনভাবেই হোক ওই গরিব লোকটিকে তার পুরস্কার পাইয়েই ছাড়বে। দ্বিতীয় দিন বাদশাহ অনেকক্ষণ ধরে আহারের অপেক্ষায় বসেছিলেন, কিন্তু খাবার আসার নাম নেই। কারণ জানতে বাদশাহ রান্নাঘরের দিকে চললেন। এ তো মূর্খামি হচ্ছে। তুমি যদি আগুনের এত উপরে বাসন রাখো তাহলে রান্না হবে কি করে? কেন হবে না জাহাপনা? যদি ঠান্ডা জলে দাঁড়িয়ে কেউ দূরের মহলের বাতির তাপ পেতে পারে তাহলে এই বাসন তো আগুনের কিছুটা উপরেই রাখা, তাহলে এতে রান্না হবে না কেন? এবার বাদশাহ নিজের ভুল বুঝতে পারলেন। তখন তিনি ওই গরিব লোকটিকে ডেকে তার পুরস্কার দিলেন। গাছের জবানবন্দি। একটা লোককে কাছের গ্রামে যেতে হতো। পথে একটি ভয়ঙ্কর জঙ্গল পড়ত। ওই পথে ওর এক বন্ধুর সাথে দেখা। বন্ধু, আমার জীবনের সঞ্চিত সবকিছু এই থলেতে আছে। যখন আমি গ্রাম থেকে ফিরবো তখন এটাকে নিয়ে নেব। এই থলেটা তোমার কাছেই থাক। ঠিক আছে, ঠিক আছে, তুমি নিশ্চিন্তে রেখে যাও।
কিছুদিন পর লোকটা ফিরে এসে নিজের বন্ধুর কাছে টাকার থলেটি চাইল। বন্ধু, এবার আমার থলেটা ফেরত দাও। কি রকম থলে? কি উল্টোপাল্টা বলছো তুমি? চলো যাও এখান থেকে। এই শুনে বুড়োটি ন্যায় বিচার চাইতে বীরবলের কাছে গেল। বীরবল দুজনকে ডেকে সমস্ত কথা শুনল ও লোকটিকে ডেকে জিজ্ঞেস করল, তুমি একে কোথায় দাঁড়িয়ে থলে দিয়েছিলে? জঙ্গলের পথে একটা তেঁতুল গাছের তলায়। ঠিক আছে, তাহলে ওই তেঁতুল গাছটাকে সাক্ষী দেওয়ার জন্য ডেকে আনো। গাছ যদি সাক্ষ্য দেয় তাহলে তুমি তোমার টাকা ফেরত পাবে। এই কথাটা শুনে লোকটা ক্ষেপে গেল, কিন্তু বীরবলের আদেশ মেনে ও তেঁতুল গাছটাকে সাক্ষী দিতে ডেকে আনতে গেল। কিছুক্ষণ পর আরে, এতটা সময় পার হয়ে গেল কিন্তু ও এখনো ফেরত এলো না। ওই গাছটা কত দূর এখান থেকে? মহারাজ 4 ক্রোশ হবে মহারাজ। ঠিক আছে, চলো অপেক্ষা করা যাক। কিছুক্ষণ বাদে ওই লোকটা ফিরে এলো। মহারাজ, আমি বারবার এই গাছটাকে সাক্ষী দিতে ডাকলাম কিন্তু ও গাছটা আর নড়তেই চায় না। কোনো ব্যাপার না, ওই গাছটা আগেই এখানে এসে জবানবন্দি দিয়ে গেছে। তুমি যদি টাকা নাই নিয়ে থাকো, তুমি জানলে কি করে ওই গাছটা কোথায় আছে? চুপচাপ নিজের দোষ কবুল করো, নয়তো তুমি কঠিন শাস্তি পাবে। মহারাজ, ক্ষমা করুন আমায়, আমি আজই ওর টাকা ফেরত দিয়ে দেব। যা হয় ভালোই হয়। একদিন আম কাটতে গিয়ে বাছার আঙুল কেটে গেল। আহ! উহ! আহ! জাহাপনা, যা হয় ভালোর জন্যই হয়। কি? আমার আঙুল কেটে গেছে, আমার ব্যথা করছে, আর তোমার হাসি পাচ্ছে? কে আছো? একে বন্দি করো। ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। দ্বিতীয় দিন বাদশা শিকারে গেলেন আর জঙ্গলে পথ ভুলে গেলেন। পথ খুঁজতে খুঁজতে তিনি একটি নিষ্ঠুর আদিবাসী এলাকায় প্রবেশ করলেন। ওই আদিবাসীরা বাদশাকে বন্দী করে নিলেন। আহ! হা! ওয়াকে লিয়ে আসো, আমরা ওয়াকে দেবতার কাছে বলি দেব। সবাই বাদশাকে এনে একটি স্তম্ভের সাথে বেঁধে দিলেন। আরে দাঁড়াও, উয়াকে দিয়ে হবে না, উয়ার আঙুল তো কাটা আছে। আমাদের দেবতা এইরকম বলি একদম গ্রহণ করবে নাই। যাতে দাও, উয়াকে ছাড়িয়ে দাও। এবার বাদশার চোখ খুলল। বীরবল যাই বলেছিল ঠিক বলেছিল। মহলে ফিরতেই বাদশা বীরবলকে মুক্ত করতে আদেশ দিলেন। বীরবল, ওই দিন যখন তোমায় কারাগারে বন্দি করলাম, তখনও তুমি বলেছিলে যে যা হয় ভালোর জন্যই হয়। এটা কেন? জাহাপনা, আপনি যদি কারাগারে আমাকে বন্দি না করতেন তাহলে আমি আপনার সাথে যেতাম আর আদিবাসীরা আপনাকে ছেড়ে আমায় বলি দিত। তোমার কথাই ঠিক, যা হয় ভালোর জন্যই হয়। ন্যায়পরায়ণতা। একদিন বাদশা আকবর ও বীরবল গল্প করছিলেন। বীরবল, আমার মনে হয় আমাদের রাজ্যে সবাই খুব ন্যায়পরায়ণ। বলতে পারবো না জাহাপনা, আজকাল লোকজন আর আগের মতন সাধু নয়। কি করে বলতে পারো এটা তুমি? ঠিক আছে, আমি এটা কাল প্রমাণ করব। দ্বিতীয় দিন বীরবল একটা ঘোষণা করল। শোনো শোনো, সমস্ত প্রজাগণের জন্য জাহাপনার এই আদেশ যে মন্দিরের সামনে রাখা হাঁড়িতে 1 সের দুধ ঢালতে হবে, এটি বাদশার আদেশ। সবাই এসে ওই হাঁড়িতে দুধ ঢালল। বিকেলে যখন আকবর আর বীরবল হাঁড়িটা দেখতে মন্দিরে গেলেন, ওরা দেখলেন যে হাঁড়িতে শুধু জল আছে। দেখলেন জাহাপনা,
প্রত্যেকে এটাই ভেবেছে যে এত বড় হাঁড়িতে যদি সে এক সের জল ঢালে তাহলে কেউই বুঝতে পারবে না। এটা ভেবেই প্রত্যেকটা মানুষই হাঁড়িতে জল ঢেলেছে শুধু। বীরবল, কাল তুমি যা বলেছিলে ঠিকই বলেছিলে। আজকাল আমাদের প্রজারা আর কেউ ন্যায়পরায়ণ নয়। মাতৃভাষা। একদিন বহু ভাষাজ্ঞানী এক ভাষাবিদ বাদশাহ আকবরের দরবারে এলো। বাদশাহ তাকে স্বাগত জানালেন। বিদ্যাসাগর, আপনার পরিচয় পেয়ে আমি যথেষ্ট খুশি হয়েছি। আমার অতিথি হয়ে আপনি সেবা উপভোগ করুন, আমার সঙ্গে থেকে আমাদের মান বাড়ান। পণ্ডিত তাঁর কথা মেনে নিলেন। আপনার যেমন আজ্ঞা মহারাজ। পণ্ডিত মশাই, আপনার মাতৃভাষা কি? আমি জানতে চাই। জাহাপনা, পৃথিবীর সমস্ত ভাষাই আমার মাতৃভাষার মতন। এবার তো বাদশাহ ওর মাতৃভাষা জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। এই ব্যাপারে উনি বীরবলের পরামর্শ নিলেন। জাহাপনা, যদি আপনি জানতেই চান ওর মাতৃভাষা কি, আজ রাতে আপনি আমার সাথে চলুন। মাঝরাতে বাদশাহ আর বীরবল বেরোলেন। পণ্ডিত গভীর নিদ্রায় ছিলেন। বীরবল হঠাৎ তাকে মারতে লাগল। প্রচণ্ড ভয়ে পণ্ডিত ক্ষেপে উঠল। আইগা মেলো মেলো! দেখলেন মহারাজ, এখন ওই পণ্ডিত মারাঠি ভাষায় কথা বলল। এটাই ওর মাতৃভাষা। মানুষ যত ভাষাই শিখে নিক না কেন, কিন্তু সংকটে ও আশ্চর্য হওয়ার সময় মানুষ শুধুমাত্র নিজের ভাষাতেই কথা বলে। পণ্ডিত মশাই, আপনার গায়ে হাত তোলার জন্য ক্ষমা করবেন। মূর্খের ভোজ। বীরবল, আমার মাথায় একটা খেয়াল এসেছে। আমি আমার রাজ্যের 4 জন সব থেকে বড় মূর্খদের নেমন্তন্ন করতে চাই। যাও, তুমি এরম 4টে মূর্খ খুঁজে আনো। এবার বীরবল পড়ল ভাবনায় যে বাদশার জন্য 4টে মূর্খ খুঁজবে কোথায়। ঠিক তখনই একটি লোক মাথায় বোঁচকা নিয়ে গাধার পিঠে চড়ে যাচ্ছিল। আরে ভাই, এই পোটলাটা তুমি মাথায় নিয়ে চলেছ কেন? এটা তো তুমি গাধার উপরেও রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, জানি আমি, কিন্তু আমি যদি এই বোঝা গাধার উপর রাখি, গাধাটা তার ভারে মরেও যেতে পারে। এই জন্য আমি এটাকে আমার মাথায় রেখেছি। সাবাস! একেই তো বাদশার সব থেকে দরকার। যাই, এখনই একে বাদশার কাছে নিয়ে যাই। কিছু দূর যেতেই বীরবলের চোখে পড়ল একটা লোক কিছু খুঁজে বেড়াচ্ছে। শোনো, কি খুঁজছো তুমি? আমি আমার আংটি খুঁজছি। কিন্তু আংটিটা হারালো কোথায়? বাড়ির কাছে। তাহলে তুমি ওটা এখানে কেন খুঁজছো? ওখানে খুব অন্ধকার, এখানে আলো আছে, তাই এখানেই খুঁজছি। দ্বিতীয় দিন। বীরবল, তুমি তো শুধু 2টো মূর্খ এনেছো, বাকি 2জন কই? ক্ষমা করবেন জাহাপনা, দোষমুকুব হোক। বাকি দুজনও এখানেই আছে। আমরা কি? নিজের প্রজার কল্যাণের স্বার্থে এত কাজ ছেড়ে আপনি মূর্খ খুঁজতে ব্যস্ত, আর আমিও তাদের খুঁজতে বেরিয়ে পড়েছি। এইভাবে বাদশা নিজের ভুল বুঝতে পারলেন। Pebbles Bengali